শেখ হাসিনা একদিন নিজে বলেছিলেন যে শেখ হাসিনাকে ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগেরা সবাইকে কিনা যায়, উনি নিজে কিন্তু সংসদে বলেছিলেন। তাইলে এখন তো আমরা গত 17 মাসে তো বোঝা গেছে যে আসলে ওনার সেই কথাটাই ঠিক আছে, আওয়ামী লীগের শেখ হাসিনাকে ছাড়া আর সবাইকে কিন্তু কিনা যায়। হানিফ ভাই, আমরা সরাসরি প্রশ্নে চলে যাব। আপনার কাছে আমরা শুরুতে যে আলোচনাটা আসলে জানতে চাই, যে প্রশ্নটা করতে চাই, সেটা হচ্ছে নির্বাচন তো চলে গেল, যেভাবে একটা নির্বাচন আমরা দেখেছি, নির্বাচন হয়েছে। নির্বাচন পরবর্তী সময়ে আপনার আসলে মানে এই গত কয়েকদিনে আপনার অনুধাবনটা আসলে কি? জি, ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্য। আমি গত 15 বছর যাবত দেশে ভোটাধিকার, গণতন্ত্র, আইনের শাসন, সীমান্ত হত্যা, তারপরে সংখ্যালঘুদের নির্যাতনের বিরুদ্ধে সব সময় প্রতিবাদ করি। যখন যেখানে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন হয় সেখানে প্রতিবাদ করি। সেই জন্য জনগণ আমাকে হানিফ বাংলাদেশী হিসেবে চিনে। তো গত 17 মাসও আমি এই যে অন্তর্বর্তী সরকারের অবৈধ অন্তর্বর্তী সরকারের 17 মাসের যে দুঃশাসন, মব সন্ত্রাস, এটার বিরুদ্ধে আমি সব সময় প্রতিবাদ করেছিলাম। আমি বলেছিলাম যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের জন্য একটা অভিশাপ হিসেবে এসেছে। তার গত 17 মাসে এই অন্তর্বর্তী সরকার বাংলাদেশের যে মানুষের, এই বাংলাদেশের রাষ্ট্রের একটা মূল ভিত্তি সেটা নষ্ট করে দিয়েছে। বাংলাদেশে যে মব সন্ত্রাস করে বাংলাদেশের যে জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, গাছে ঝুলিয়ে জীবন্ত হত্যা করেছে অন্তর্বর্তী সরকার মব সন্ত্রাস দিয়ে। তারপরে লাশও কবরে নিরাপদ ছিল না, লাশকে কবর থেকে তুলে তারা পুড়িয়ে ফেলছে। এই মব সন্ত্রাসের হাত থেকে অন্তত বাংলাদেশ রক্ষা পাইছে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে। কিন্তু 12ই ফেব্রুয়ারি পরে যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছিল তাদেরও কিন্তু অতীত রেকর্ড কিন্তু ভালো না। তারা বিএনপি ক্ষমতায় এসেছিল, বিএনপি গত 2001 সাল থেকে 2005 সালেও পর 5 বার তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু তারপরেও এরকম একটা দুর্নীতিগ্রস্ত দল বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতায় এসেছে, তারপরেও আমরা তাদেরকে সাধুবাদ জানাই, কারণ অন্তত মব সন্ত্রাসীদের হাত থেকে এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নামক কিছু জালিম থেকে বাংলাদেশ রক্ষা পাইছে। সেজন্য আমি বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই। কিন্তু তারপরেও যে বর্তমান যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছিল তারা অনেকেই বলতেছে, যে তানিয়া আমিরও বলছে যে তারা যদি না মানে, গণভোট যদি না মানে তাহলে তারাও অবৈধ, গণভোটও অবৈধ, তারাও অবৈধ। আমি মনে করি যে বাংলাদেশের গণভোটও অবৈধ। যদি গণভোটও অবৈধ হয় তাহলে তানিয়া আমিরের কথা মতো বর্তমান সরকার অবৈধ। তারপরেও জনগণ ভোট দিয়েছে, ভোটে তারা দুই পক্ষই যারা নির্বাচন অংশগ্রহণ করছে সবাই বলছে যে এখানে ইঞ্জিনিয়ারিং হয়েছে, এখানে ভোটের সংখ্যা কম হয়েছে, নানাভাবে নানা বিতর্ক আছে। তারপরেও আমি মনে করি যে একটা জালিমের, অন্তর্বর্তী নামক জালিমের হাত থেকে বাংলাদেশটা রক্ষা পাইছে। তবে এখন আবার অনেকে জানে, গত 2-3 দিনে কিছু যে মন্ত্রীদের কথা শুনে জনগণ এখন মনে করতেছে যে মানুষ পাগল হওয়ার পর মন্ত্রী হয় না, মন্ত্রী হইয়া পাগল হয়। আমরা ওখানে আসবো। আমি তার আগে আপনার কথা ধরে আমি একটু প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে, আপনি বলেছেন যে আপনার যারা এখন রাষ্ট্র ক্ষমতায় আসছে একটা মেটিকুলাস ডিজাইনের নির্বাচনের মাধ্যমে জনগণ তাদেরকে ভোট দিয়েছে, কিন্তু তাদের অতীত ইতিহাসে তারা একটা না পরপর 5 বার আসলে তারা দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। আমার প্রশ্নটা হচ্ছে যে জনগণের হাতে কি আর কোনো অপশন ছিল? আর অপশন ছিল হচ্ছে জামায়াত ইসলাম। জামায়াত ইসলাম তো 1971 সালেই তারা দেশ বিরোধী কাজ করেছে, দেশ বিরোধী কাজে লিপ্ত ছিল। তো তারা যুদ্ধ চায়নি, দেশ চায়নি, তারা স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে ছিল। তো সেই জায়গা থেকে জনগণের হাতে, মানে জনগণ আর কাকে ভোট দিতে পারত? না, জনগণের হাতে কোনো অপশন ছিল না। জনগণ মব সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বিকল্প হিসেবে নাই মামা সে কানা মামা ভালো, এরকম একটা প্রবাদ আছে, সেইভাবে নাই মামা সে কানা মামারকে জনগণ বেছে নিয়েছে। তবে এইখানে যে ভোটের যে অংশগ্রহণ, এটা নিয়েও নানা রকমের প্রশ্ন আছে। অনেকে বলতেছে যে অত পার্সেন্ট ভোট হয় না, এটা ইঞ্জিনিয়ারিং করে সেটা ভোটের পরিমাণ বাড়ানো হয়েছে। তা আমি মনে করতেছি যে আওয়ামী লীগ এই নির্বাচনটাতে সফল হয়েছে, কারণ আওয়ামী লীগে যারা প্রকৃত আওয়ামী লীগ করে তাদেরকে তারা ভোট কেন্দ্রমুখী করতে পেরেছে। যারা প্রকৃত আওয়ামী লীগ করে তারা কিন্তু ভোট কেন্দ্রে যায় নাই। কিন্তু গত 15 বছর যে সমস্ত সুবিধাবাদী আওয়ামী লীগ ছিল, দুর্নীতি করছে, সেই সমস্ত লোকেরাই কেউ কেউ জামাত থেকে ব্যস্তের টিকিট কিনা জামাতকে ভোট দিছে, আর কেউ কেউ গত 15 বছরের তাদের যে সুবিধা নিছে, দুর্নীতি করছে, দুর্নীতির টাকা রক্ষা করার জন্য এই দুর্নীতিবাজ বিএনপি কে ভোট দিছে আমি মনে করতেছি। সেই জন্য যারা প্রকৃত আওয়ামী লীগ সেটা তারা ভোট কেন্দ্রে যায় নাই, এবং আওয়ামী লীগ সেই জায়গায় সফল হয়েছে, তাদের ভোটারদেরকে তারা কেন্দ্রমুখী করতে পেরেছে। তারপর আপনি যেটা বলছেন যে আসলে জনগণের কোনো অপশন ছিল না,
জনগণ তো মব সন্ত্রাসীদের দ্বারা গত 17 মাস অতিষ্ঠ হয়ে গেছে। সেই জন্য জনগণ বিকল্প হিসেবে যে স্বাধীনতা বিরোধী, যা আপনারা দেখেছেন যে গত 17 মাসে যে উপদেষ্টারা, আমি বারবার বলেছি যে এই উপদেষ্টারা 71 সালে তাদের বাপ দাদারাও রাজাকার ছিল, স্বাধীনতা বিরোধী ছিল, আল বদর আল শামসের সদস্য ছিল। সেই জন্য তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে তারা গত 17 মাস সহ্য করতে পারে নাই। তারা যেখানে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ছিল সেখানে সেগুলোকে তারা ধ্বংস করেছে। এই যে মুক্তিযুদ্ধকে ধ্বংস করা, হ্যাঁ, এই যে মব সন্ত্রাসীর হাত থেকে জনগণ রক্ষা পাওয়ার জন্য বিকল্প হিসেবে জনগণ বিএনপি কে ভোট দিয়েছে। বিএনপি কে জনগণ কিন্তু ভালোবেসে কেউ কিন্তু বিএনপি কে ভোট দেয় নাই। ওকে, মানে আপনি বলতে চাচ্ছেন বিএনপি কে আসলে অনেকটা বাধ্য হয়েই জনগণ, মানে মনদের ভালো যেটা বলে, সেই মনদের ভালোর জায়গা থেকে দেশকে রক্ষা করার জন্য, মুক্তিযুদ্ধকে রক্ষা করার জন্য বাধ্য হয়ে তাদেরকে ভোট দিয়েছে। জি জি জি, আমি তো মনে করি সেটাই, যে এখন তো বিকল্প জনগণ কিছু পাচ্ছে না। বিকল্প দিলে হয়তো এই মুক্তিযুদ্ধ স্বাধীনতা বিরোধীদেরকে জনগণ ভোট দিতে হইতো, তো সেটা তো মব সন্ত্রাসীদেরকে আরো পুনর্বাসন করা হতো। যদি এই দেশে জামাত এবং এনসিপি ক্ষমতা আসতো তাহলে এই মব সন্ত্রাসীদের উৎপাত আরো অনেকাংশে বেড়ে যেত। কিন্তু গত কয়েকদিনে 12 ফেব্রুয়ারির পরে কিন্তু মব সন্ত্রাস অনেকটাই কমেছে। এই যে বিএনপি মব সন্ত্রাস দমন করতে তারা পেরেছে বলে আমি বিএনপি কে ধন্যবাদ জানাই। কিন্তু তাদের যে অতীত, তাদের যে গত তিনবার তারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, তাদের সেই শাসন আমল কোনো স্বর্ণযুগের শাসন আমল ছিল না, তাদের ভালো কোনো শাসন আমল ছিল না যে জনগণ তাদেরকে ভালোবেসে আবার রাষ্ট্র ক্ষমতায় এনেছে, সেটা না। জনগণ মব সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অন্তর্বর্তী সরকারকে এই দেশ থেকে বিতরণ করার জন্য বিএনপি কে ভোট দিয়েছে, ধানের শীষকে ভোট দিয়েছে। কিন্তু এই যে জনগণ ধরেন যে চতুর্থবারের মতো তাদেরকে বিশ্বাস করলো, তাদেরকে বিশ্বাস করে যে কোনো কারো দেশ বাঁচানোর জন্যই তো তাদেরকে ভোট দিল। ওকে, এ পর্যন্ত ঠিক আছে, কিন্তু সেই নির্বাচন পরবর্তী সময়ে এই যে বর্তমান সরকারের যে কিছু কিছু মন্ত্রী প্রতিমন্ত্রীর যে বিবৃতি, আপনি হয়তো ইতিমধ্যে ফলো করবেন, শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তিনি একটি বিবৃতি দিয়েছেন তার প্রথম কর্মদিবসেই, যে আমরা বিদেশে পড়তে যাব না, বিদেশ থেকে বাংলাদেশে পড়তে আসবে। এই কথাটা শোনার পরে আপনারা তো মনে পড়বে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি দায়িত্ব নিয়ে প্রথম দিনে উনি বলেছিলেন যে আমরা বিদেশের কাছে যাব না, বিদেশিরা আমাদের কাছে আসবে। তো এর পরবর্তী সময় আমরা দেখেছি যে আমরা আসলে বিদেশিরা আমাদের কাছে কি পরিমাণ আসছে আর আমাদের অবস্থা কতটা নাজেহাল হয়েছে গত 1.5 বছরে। আপনার এই যে ববি হাজ্জাজ যে কথাটা বললেন, তো এই জায়গাটা আপনার, আমরা তো দেখতেছি বাংলাদেশে আর বিগত 40 বছর ধরে আপনার বিদেশ থেকে বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে এসে পড়ালেখা করছে, পড়াশোনা করছে। তাহলে এটা নতুন কি? এখানে জনগণকে নতুন কি, মানে কি বোঝাতে পারেন, কি দেখাতে পারেন, বা জনগণ কিসের ভিত্তিতে আসলে আশ্বস্ত হবে? জি, এটা হলো ওই পুরান বোতলে নতুন মদ, এরকম একটা কথা আছে। এবং অনেকেই কিন্তু ফেসবুকে টল করতেছে যে কেউ মন্ত্রী হওয়ার পর পাগল হয় না, পাগল হইয়া মন্ত্রী হয়। এখন এই অবস্থা হয়ে গেছে। আর রবিউল সাহেব বললো যে চাঁদার ব্যাপারে নিয়ে উনি একটা কথা বলছিল, এখন জনগণ বলতেছে যে ওদের পুরান প্র্যাকটিস কিন্তু ওরা বুঝতে পারতেছে না, এটাকে নানাভাবে জায়েজ করা, তার জন্য সেই চাঁদাবাজিটাকে জায়েজ করার জন্য নানা একটা কল করতেছে। এই প্রশ্নটাই আসতাম, এই প্রশ্নটা যে আপনার সড়ক পরিবহন মন্ত্রী রবিউল ইসলাম যেটা বলেছে, উনিও ওনার প্রথম কার্যদিবসেই বলেছে যে আপনার সমঝোতার ভিত্তিতে কোনো যে টাকা নেওয়া হলে সেটা চাঁদা নয় বা চাঁদাবাজি নয়। প্রশ্নটা হচ্ছে মানে জোরপূর্বক কি কারো কাছ থেকে কেউ চাঁদা নেয়? কারণ চাঁদা নেওয়ার আগে তো আপনার বিভিন্ন ভয় ভীতি প্রদর্শন করে তাকে সমঝোতার মাধ্যমে নিয়ে আসা হয়, রাইট? জি জি জি। তাহলে এখানে জোরপূর্বক, তার মানে বাংলাদেশে মানে এরপর থেকে যত চাঁদাবাজি হবে এগুলো চাঁদাবাজি না, এটাকে তাহলে কি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে? জি, এটা তো সেটাই যে বিএনপি এখন যে বিএনপি কে একটা চাঁদাবাজ দল হিসেবে জনগণ কিন্তু চিনে। কিন্তু এই যে নাসির উদ্দিন পাটোয়ারি, তাকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না, কিন্তু গত 15 নির্বাচনে সে কিন্তু একটা জিনিস কিন্তু সে এস্টাবলিশ করছে, হ্যাঁ, তার প্রতিপক্ষকে গাইড করছে, চাঁদাবাজি হিসেবে ফাটতি হিসেবে করছে। এখন আমার মনে হচ্ছে যে বিএনপি তাদের এই মন্ত্রীদেরকে দিয়ে কি তাদের চাঁদাবাজিকে আবার প্রতিষ্ঠা করতে চাইছে কিনা সেটা আমরা বুঝতে পারতেছি না। কিন্তু আমার মনে হচ্ছে যে এটা
কারণ বাংলাদেশের জনগণ কিন্তু চাঁদাবাজি, দুর্নীতির বিরুদ্ধে কিন্তু অবস্থান নিয়েছে, কিন্তু বিকল্প পায় নাই বলেই সেই দুর্নীতিবাজ চাঁদাবাজদেরকে জনগণ ভোট দিতে পেরেছে। তা আমরা আশা করি মানুষ সবসময় পরিবর্তনশীল। তারেক জিয়ার গত কয়েক মাসের কিন্তু তার কথাগুলো কিন্তু অনেক মূল্যবান কথা বলছে, অনেক কিন্তু তিনি একটা সৃষ্টিশীল রাজনীতিবিদ হিসেবে তিনি কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছেন। আমরা আশা করি তিনি যে তার মন্ত্রী যে বাংলাদেশের ভিতরে চাঁদাবাজিকে প্রতিষ্ঠিত করার যে চেষ্টা করতেছে, এটার বিরুদ্ধে তিনি অবশ্যই ব্যবস্থা নেবেন। না হলে তার যে পুরানো ঐতিহ্য চাঁদাবাজি হিসেবে, দুর্নীতিবাজ হিসেবে, সেটি তিনি কখনো সেটা উল্টাই ফেলতে পারবেন না। সেই চাঁদাবাজ দল হিসেবে, দুর্নীতিবাজ দল হিসেবে তিনি জাতির কাছে উপস্থাপন হবে। বাংলাদেশের জনগণ আর চাঁদাবাজকে কখনো গ্রহণ করবে না, দুর্নীতিকে আর কখনো গ্রহণ করবে না। বাংলাদেশের জনগণ রাস্তায় যখন নামতে শিখেছে, যেই কোনো অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে জনগণ রাস্তায় সোচ্চার হবে। যদি তারা তাদের সেই জনগণের ম্যান্ডেটকে টিকে রাখতে হয়, তাহলে এই মন্ত্রীরা যারা এলোমেলো কথা বলতেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং দুর্নীতিকে নিরুৎসাহিত করবেন। আপনার কি মনে হয় যে একজন মন্ত্রী, দায়িত্বপ্রাপ্ত একজন মন্ত্রী তার ব্যক্তিগত কোনো কথা বলতে পারেন, তো উনি যেসব বিবৃতি গণমাধ্যমে দেন নিশ্চয়ই এটা দলের সর্বোচ্চ পর্যায় থেকে এটার একটা সমর্থন থাকে বা এটা নিয়ে আলোচনা হয়, তারপরেই সেই কথাগুলো মন্ত্রীদের মাধ্যমে এটা পাবলিশ হয়? হ্যাঁ, ঠিক আছে। এই তো যে এই দুজন মন্ত্রী যে তারা যে দুর্নীতিকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছেন, কিন্তু বিএনপির পক্ষ থেকে তাদেরকে কোনো কিন্তু রিমাইন্ডার কিন্তু দেওয়া হয় নাই। তাহলে বিএনপি বুঝতে হবে বিএনপি তাদেরকে অনুসমর্থন দিচ্ছেন। না হলে বিএনপি কেন তাদেরকে করে নাই, নিরুৎসাহিত করে নাই এরকম এলোমেলো বক্তৃতার জন্য? তাইলে তো যদি তারা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেন, তাহলে আমরা মনে করতাম যে না, বিএনপি এই চাঁদাবাজিকে, দুর্নীতিকে সমর্থন করে না। কিন্তু যেহেতু তার কথায় বিএনপি কোনো নেয় নাই, পদক্ষেপ নেয় নাই, কোনো প্রতিক্রিয়া দেখায় নাই, কোনো পদক্ষেপ নেয় নাই, তারে কোনো রিমাইন্ডার দেওয়া হয় নাই, তাহলে বুঝতে হবে বিএনপিরও সমর্থন আছে। তারা তাদের অতীত সেই চাঁদাবাজি এখনো তারা ভুলতে পারতেছে না। তারা কোনো না কোনো ভাবে সেই চাঁদাবাজিকে তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছে। জি, হানিফ ভাই, আপনার কাছে আমি আরেকটু নোটিশ করতে চাই, সেটা হচ্ছে এই যে বর্তমান মন্ত্রী পরিষদ, এটা হয়তো আপনি খেয়াল করেছেন যে বর্তমান মন্ত্রী পরিষদে টোটাল প্রধানমন্ত্রী সহ ৪৯ জন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী আছেন। মজার ব্যাপার হচ্ছে এই মন্ত্রী পরিষদে ৪০ জন সদস্যই হচ্ছে প্রথমবার যারা এমপি নির্বাচিত হয়েছে। এর আগে তাদের এমপি হওয়ার কোনো অভিজ্ঞতা ছিল না, মন্ত্রিত্ব তো প্রশ্নই আসে না। তো যেখানে ৪৯ জন মন্ত্রী প্রতিমন্ত্রীর মধ্যে ৪০ জনই প্রথমবার এমপি হয়েছে, সেই মন্ত্রী পরিষদ ইনক্লুডিং তারেক রহমান সহ, অর্থাৎ প্রধানমন্ত্রী সহ, এই তারেক রহমানও কিন্তু ইতিপূর্বে কখনো এমপিও হয়নি। তো সেই জায়গা থেকে এই যে একেবারে নতুন অনভিজ্ঞ একটা মন্ত্রী পরিষদ, এদের কাছে দেশ আসলে কতটুকু নিরাপদ, বা এরা আসলে দেশকে কতটুকু সার্ভিস দিতে পারবে, আপনার কি মনে হয়? না, জনগণ তো মনে করতেছে যে এরা ভালো সার্ভিস দিবে। তো আমার মনে হচ্ছে যে এরা ভালো সার্ভিস দিতে পারবে না। এদের গত ২-৩ দিনের কথাবার্তায়, তাদের আচরণে মনে হচ্ছে যে তারা সেই পূর্বের দিকে তারা ফিরে যেতে চাচ্ছে। কারণ বিএনপির গত ২০০১ সাল থেকে ২০০৫ সালের শাসন আমলে যে ২১শে গ্রেনেড হামলা হয়েছিল, রমনার বোট মূলে উদুসিতে হামলা সহ ১০টা অস্ত্র সহ তাদের অনেক কিন্তু কর্মকাণ্ড কিন্তু খারাপ দৃষ্টান্ত বাংলাদেশের জনগণের সামনে সব সময় ভাসে আসে। আমরা মনে করতেছি যে তারা মনে হয় পরিবর্তন হবে, কিন্তু গত ২-৩ দিনের মন্ত্রীদের কথাবার্তায় আমরা মনে হচ্ছে বাংলাদেশের জনগণ মনে করতেছে যে আসলে তাদের অতীত স্বভাব কিন্তু পরিবর্তন হচ্ছে না। তারা বারবার সেই অতীতের তাকেই তারা মনে হয় যে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছে। না হলে কেন তারা এই দুইজন মন্ত্রীর কথাই তারা পদক্ষেপ নিল না? আমরা মনে করতেছি যে বিএনপি তাদের যে জনগণ যে বিকল্প হিসেবে, মব সন্ত্রাসের বিকল্প হিসেবে তাদেরকে বেছে নিয়েছে, তারা সেইটার প্রতিফলন জনগণকে দিবেন। না হলে বাংলাদেশের জনগণ কিন্তু তাদের বিরুদ্ধেও রাস্তায় নামতে বাধ্য হবে, তারাও বেশি দিন টিকতে পারবে না। হানিফ ভাই, আপনার কাছে আসবো একটু ভিন্ন প্রসঙ্গে। সেটা হচ্ছে আমরা দেখলাম নির্বাচন পরবর্তী সময়ে আওয়ামী লীগের বিভিন্ন জেলা উপজেলায় অফিসের তালা খোলা হচ্ছে, তারা তাদের অনেক জায়গা কার্যক্রম স্বল্প পরিসরে শুরু করেছে। এই ব্যাপারটি আপনি কিভাবে দেখছেন?
না, এটাতে আমি একটা শুভঙ্করের ফাঁকি মনে করতেছি, যে তারা হয়তো কিন্তু অনেক জায়গায় কিন্তু আওয়ামী লীগের অফিস খুলছে, কিন্তু তারপরে যাই আবার যুব দল ছাত্র দল যাই আসে, আবার বৈষম্য বিরোধীদের বৈশ্যা নামক যাই একটা সংগঠন আছে, তারা আবার তালা মেরে দিচ্ছে, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। এটা আমার মনে হচ্ছে যে একটা শুভঙ্করের ফাঁকি আছে, এটা একটা নাটক চলছে। তারা হয়তো জনগণকে বুঝাতে চেষ্টা করতেছে যে তারা উদার গণতান্ত্রিক আচরণ করতেছে, কিন্তু আবার এক পাশে তাদের দলের অঙ্গ সংগঠন দিয়ে আবার সেটাকে বন্ধ করে দিচ্ছে। এটা একটা নাটক মনে হচ্ছে আমার কাছে। আমার এখানে মনে কি হচ্ছে যে জি জি বলেন। এখানে কি আপনার মনে হয় না যে খুব দ্রুত সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আপনার যে কোনো একটা নির্দেশনা বা একটা বিবৃতি প্রকাশ্যে আসা উচিত আওয়ামী লীগ সম্পর্কে? হ্যাঁ, এটা আসা অবশ্যই উচিত ছিল, কিন্তু সেটা উনি করে নাই। কিন্তু সেই জন্য দেখা যাচ্ছে, এই জন্যই তো আমি সেটাকে শুভঙ্করের ফাঁকি বলতেছি, যে নানা জায়গায় অফিস খুলছে, এটা আবার তাদের অঙ্গ সংগঠন গিয়ে সেটাকে বন্ধ করে দিচ্ছে, পুলিশ আবার গ্রেফতার করতেছে। আমার মনে হচ্ছে যে এটা একটা নাটক হচ্ছে এখানে। হ্যাঁ, এটার ভিতরে কোনো না কোনো একটা শুভঙ্করের ফাঁকি আছে। যদি আওয়ামী লীগ যদি বাংলাদেশের ভিতরে, আওয়ামী লীগ তো বাংলাদেশে আছেই। অনেকে মনে করে আওয়ামী লীগ চলে গেছে, আওয়ামী লীগ বাংলাদেশে না। আমার মনে হচ্ছে আওয়ামী লীগ যায় নাই, আওয়ামী লীগ বাংলাদেশের মাঠে আছে, বাংলাদেশের মানুষের অন্তরে আছে। কারণ বাংলাদেশের বৃহত্তম একটা রাজনৈতিক দল যারা স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে, যাদের হাত ধরে বাংলাদেশের স্বাধীনতা এসেছে, তারা বাংলাদেশে আছে। কিন্তু কিছু দুর্নীতিবাজ হয়তো চলে গেছে। অনেকে বলে যে শেখ হাসিনা পালাই গেছে। আমি মনে করি যে শেখ হাসিনা পালাই যায় নাই, শেখ হাসিনা পালানোর কোনো সুযোগও ছিল না। বাংলাদেশ সেনাবাহিনী তাদের বিমানে করে উনাকে সেফ এক্সিট দিয়েছে। হ্যাঁ, এটা হইতে পারে, কিন্তু শেখ হাসিনা পালাই যায় না। কিন্তু কিছু কিছু দুর্নীতিবাজ হয়তো পালাই গেছে, কিন্তু প্রকৃত যারা আওয়ামী লীগ করে তারা বাংলাদেশে আছে। যারা প্রকৃত আওয়ামী লীগ করে তারা এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে তারা প্রত্যাখ্যান করেছে। কিন্তু যারা সুবিধাবাদী দুর্নীতিবাজ তারা পালাইছে। যারা সুবিধাবাদী দুর্নীতিবাজ তারা জামাত থেকে বেহেশতের টিকিট কিনেছে। যারা সুবিধাবাদী আওয়ামী লীগ দুর্নীতিবাজ তারা বিএনপি দুর্নীতিবাজকে ভোট দিয়েছে। মানে ভাই এই দেশকে, আমাদের দেশের বয়স 54 বছর পেরিয়ে, এখন পর্যন্ত আমরা ওই রকম রাজনৈতিক কোনো দায়বদ্ধতা কোনো দলের কাছ থেকে আমরা কিন্তু দেখিনি। তো আমরা ভবিষ্যতে আসলে কি আশা করতে পারি? রাজনৈতিক দলগুলোর কাছে আসলে দেশের স্বার্থে, দেশের যে ইতিহাস ঐতিহ্য আছে সেটাকে ধরে রাখতে, সেটাকে বাঁচিয়ে রাখতে, মহান মুক্তিযুদ্ধের স্মৃতি, মুক্তিযুদ্ধকে ধারণ করতে আসলে এই যে যারা রাজনীতি করছে, সক্রিয় রাজনীতি করছে, এদের আসলে কোন জায়গাটা আসলে শুধরানো উচিত? মানে কোন জায়গাটা নিয়ে এদের কাজ করা উচিত? বাংলাদেশে গত 17 মাসে যে একটা দুঃশাসন দেখে জনগণ মনে করতেছে আসলে বাংলাদেশ কোনো জায়গায় শুধরাই নাই। যে 71 সালে যারা স্বাধীনতার বিপক্ষে ছিল তাদের একটা আস্থা ফলন হয়েছে, তাদের উৎপাত বেড়েছে। হ্যাঁ, এবং কিন্তু বাংলাদেশে আমরা বলি যে 1971 সালে 2 লক্ষ মা বোনের ইজ্জত হরণ হয়েছে। কিন্তু এই যে গত 17 মাসে যে কিছু নতুন প্রজন্ম বাংলাদেশ বিরোধী যে তাদের কর্মকাণ্ড দেখে জনগণ মনে করতেছে যে 71 সালে যে মা বোনেরা দর্শিত হয়েছে তাদের সন্তানেরাই মনে হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতাকে তারা স্বীকার করতেছে না। এরকমই মনে হচ্ছে যে যারা 1971 সালে যে আলবদর আল শামসের যে ভূমিকা ছিল, 71 সালে যে এই যে নাগরিক কমিটি তাদের একই ভূমিকা, এনসিপি তাদের একই ভূমিকা, তারা সেই আলবদর আল শামসের ভূমিকায় তারা অবতীর্ণ হয়েছে। যে দেশের স্বাধীনতাকে তারা স্বীকার করতেছে না, তারা মুক্তিযুদ্ধকে স্বীকার করতেছে না, তারা বাংলাদেশের জাতীয় সঙ্গীত মানে না, জাতীয় পতাকা মানে না। অর্থাৎ কি যে একটা অবস্থা! তাইলে তারা এই নতুন প্রজন্ম, এই সমস্ত কর্মকাণ্ড যারা করেছে তারা কিন্তু সবগুলোই নতুন প্রজন্ম। তাইলে জনগণ এই 17 মাসের কর্মকাণ্ড দেখে জনগণ মনে করতেছে যে 54 বছরের ভিতরে বাংলাদেশের জনগণের ভিতরে স্বাধীনতা প্রীতি আসলে কমে নাই, স্বাধীনতা প্রীতি আরো বেড়েছে। আমি সবসময় বলি যে বাংলাদেশের মানুষ কিন্তু এমনি বাংলাদেশে বাস করে, কিন্তু বাংলাদেশের মানুষের কিছু কিছু মানুষের মনে পেয়ারে পাকিস্তান, কিছু কিছু মানুষের মনে পেয়ারে ইন্ডিয়া, কিছু কিছু মানুষের মনে পেয়ারে রাশিয়া, কিছু কিছু মানুষের মনে পেয়ারে কি আমেরিকা। কিন্তু আসলে তারা বাস করে আমেরিকা, কিন্তু তারা বাস করে বাংলাদেশে। বাংলাদেশের আলো বাতাসে মানুষ হয়, কিন্তু তাদের মনে মনে কারো কারো একই অবস্থা, পেয়ারে পাকিস্তান। কিন্তু পেয়ারে গত 17 মাসের এই কর্মকাণ্ড তাদের মব সন্ত্রাস দেখে মনে হচ্ছে যে বাংলাদেশে পেয়ারে পাকিস্তানটাই এখন তারা এস্টাবলিশ করতে, প্রতিষ্ঠা করতে চেয়েছিল। এখানে আপনার কাছে আপনি একটা কথা বলেছেন, এই যে আমরা গত 17 মাসে দেখলাম যে ইয়াং সমাজ অর্থাৎ যুব সমাজটা আসলে স্বাধীনতা বিরোধী, অনেকটা স্বাধীনতা বিরোধীদের মতো তারা আচরণ করেছে।
মানে এই তরুণরা আসলে স্বাধীনতা বিরোধী হলো কিভাবে? এদের মানে এই যে তারা যে স্বাধীনতা বিরোধী হয়ে গড়ে উঠলো, এটার পিছনে আপনি কাদেরকে দায়ী করবেন? না, এখানে যে যে অনেক প্রবীণ রাজনীতিবিদ বলেছে যে এই স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ড যে বাংলাদেশে বেড়েছে, জামাতে যে উত্থান হয়েছে, এনসিপি যে উত্থান হয়েছে, এর জন্য অনেকাংশে বাংলাদেশের আওয়ামী লীগ কিন্তু অনেকাংশে দায়ী। কারণ হলো এই যে হেফাজতের 13 দফা দাবি মেনে নিয়েছিল কে? আওয়ামী লীগ মেনে নিয়েছিল, আমরা তখন বাধা দিয়েছিলাম। এই যে বাংলাদেশে 560টা মডেল মসজিদ করেছে, এটা কে করেছিল? আওয়ামী লীগ করেছিল। অর্থাৎ এই দেশে ধর্মের রাজনীতি প্রতিষ্ঠিত করার জন্য আওয়ামী লীগ এখানে কি করছে? তারা কাঁচামালটা সরবরাহ করছে। হ্যাঁ, গত 17 মাসে সেই কাঁচামালের উৎপাদন কিন্তু গত 17 মাসে আমরা দেখেছি যে এনসিপি জামাত সেই কাঁচামাল ব্যবহার করে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কিন্তু তারা কিভাবে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করতেছে। এখানে আওয়ামী লীগের দায় এড়াতে পারে না। আওয়ামী লীগে কিন্তু এই জামাতকে কাঁচামাল দিছে, এই যে রাষ্ট্র বিরোধী, হ্যাঁ, স্বাধীনতা বিরোধীদেরকে ইয়ে করার জন্য কাঁচামাল দিছে, আর তারা এই 17 বছরের ভিতরে সেটা দিয়ে উৎপাদন করছে, যে স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, যে হ্যাঁ, তাদেরকে উৎপাদন করছে। সেই উৎপাদন করা ছেলেরাই কিন্তু গত 17 মাসে এই দেশে মব সন্ত্রাস সৃষ্টি করছে। এই জন্য আমি মনে করি আওয়ামী লীগের এখানে অনেকাংশে দায়ী আছে। যারা প্রগতিশীল রাজনীতি করে, প্রগতিশীল চিন্তা রাজনীতি করে, তাদেরকে অনেকাংশে আওয়ামী লীগ কোণঠাসা করে। কিন্তু যারা ধর্মীয় রাজনীতি করে তাদেরকে কিন্তু নানাভাবে আওয়ামী লীগ কিন্তু সুবিধা দিয়েছে। সেই ফল কিন্তু তারা 17 মাসে কিন্তু ভোগ করতে হয়েছে, তাদেরকে দেশ ছাড়া হইতে হয়েছে। এই জন্য আওয়ামী লীগকে অনেকাংশে দায়ী বলে আমি মনে করি। এই জন্য আওয়ামী লীগকে এই 17 মাসের রাজনীতি থেকে শিক্ষা নেওয়া উচিত। আমি আওয়ামী লীগের প্রসঙ্গে যদি আরেকটি প্রশ্ন করি, সেটা হচ্ছে আওয়ামী লীগকে আবারও সক্রিয় রাজনীতিতে ফিরতে, সেই সাথে দেশবাসীর সমর্থন পেতে, অর্থাৎ আপনার যদি আবারও তো নির্বাচনের মাধ্যমে যদি তারা রাষ্ট্র ক্ষমতায় আসে সেই পর্যন্ত এবং ক্ষমতায় আসার পরবর্তী সময় আওয়ামী লীগকে ঠিক কোন কোন জায়গা তাদের পরিবর্তন করতে হবে? বাংলাদেশে অনেকে মনে করতেছে যে বিএনপি আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতেছে। আমি মনে করতেছি বিএনপি আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতেছে না, হ্যাঁ, বরঞ্চ আরো ধ্বংস করতেছে। বাংলাদেশে যদি আওয়ামী লীগ যদি স্বাভাবিক রাজনীতি করতে হয়, আওয়ামী লীগকে আরেকটা প্রতি বিপ্লব করে বাংলাদেশের ভিতরে আসতে রাজনীতি স্বাভাবিক রাজনীতি করতে হবে, না হলে আরেকটা গণ অভ্যুত্থান করে বাংলাদেশের রাজনীতি করতে হবে, স্বাভাবিক রাজনীতি করতে হবে। না হলে এই যে একটা প্রবীণ রাজনীতি দল, একটা বড় বৃহৎ দল যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, যাদের হাত ধরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এসেছে, তাদের ইজ্জত থাকবে না। সেই জন্য আমি মনে করি যে কেউ তাদেরকে সুযোগ করে দিবে আর তারা রাজনীতি করবে, আর কেউ তাদেরকে সুযোগ করে দিবে, এটা আমার মনে হচ্ছে যে পাগল ছাড়া কেউ বিশ্বাস করে না। এটা একটা শুভঙ্করের পাখি। আমি মনে করতেছি যে এই যে এখন যে যারা রাষ্ট্র ক্ষমতা আছে এবং এই গত 17 মাসের যে কর্মকাণ্ডের উপর ভিত্তি করে আওয়ামী লীগকে আরেকটা গণ অভ্যুত্থান সংগঠিত করতে হবে, নাহলে আরেকটা প্রতি বিপ্লব কিন্তু তাদেরকে সংগঠিত করেই বাংলাদেশে রাজনীতি করতে হবে। জি, আমি ধরে নিলাম তারা যে কোনো ভাবেই হোক তারা বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হলো। তার পরবর্তী অতীতে তো তারা বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তি করেছিল, যার কারণে 5ই আগস্টের মাধ্যমে তাদের পতন হয়েছে। এখন আবার তাদেরকে ধরেন সক্রিয় হওয়ার পরে যেভাবে হোক হবে, হওয়ার পরে তাদের কোন কোন জায়গাগুলো শুধরানো উচিত বলে আপনার মনে করেন? আওয়ামী লীগ তো নিজেরাই এখন বুঝতে পাইতেছে যে এই গত 17 মাসে কে তাদের প্রকৃত বন্ধু ছিল, হ্যাঁ, কে তাদের দুশ্মন ছিল, কারা তাদেরকে দেশ থেকে বিতরণ করছে। হ্যাঁ, এই জায়গাগুলোতে কিন্তু আওয়ামী লীগকে নিজেরাই সিদ্ধান্ত নিতে হবে যে কাদেরকে তারা বন্ধু হিসেবে নিবে, কাদেরকে তারা শত্রু হিসেবে নিবে, কতটুকু তারা প্রগতিশীলদেরকে ছাড় দিবে, কতটুকু ধর্মীয় রাজনীতিকে তারা আবার আগের মতো কাঁচামাল সরবরাহ করবে। এটা কিন্তু তাদেরকে কিন্তু নিতে হবে। এবং আওয়ামী লীগকে স্বজনপ্রীতিটা কিন্তু বন্ধ করতে হবে, পরিবারতান্ত্রিক রাজনীতিটাকে কিন্তু বন্ধ করতে হবে। এখানে অনেকগুলো কথা আছে যে আওয়ামী লীগ, শেখ হাসিনা একদিন নিজে বলেছিলেন যে শেখ হাসিনাকে ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগেরা সবাইকে কিনা যায়, উনি নিজে কিন্তু সংসদে বলেছিলেন। তাইলে এখন তো আমরা গত 17 মাসে তো বোঝা গেছে যে আসলে ওনার সেই কথাটাই ঠিক আছে, আওয়ামী লীগের শেখ হাসিনাকে ছাড়া আর সবাইকে কিন্তু কিনা যায়। কিন্তু এই জায়গাতে কিন্তু আওয়ামী লীগকে বেরিয়ে আসতে হবে যে, এবং আওয়ামী লীগের ভিতরে যখন অনেকগুলো হাইব্রিড, আমি তো আগে আপনাকে বলেছিলাম যারা আওয়ামী লীগের প্রকৃত আওয়ামী লীগ তারা কিন্তু কেউ ভোট কেন্দ্রে যায় নাই। গত 17 মাস এই প্রকৃত আওয়ামী লীগেরাই ছোট ছোট হোক অন্তত বিভিন্ন জায়গায় তারা মিছিল করতেছে, তারা জানান দিচ্ছে যে তারা বাংলাদেশের ভিতরে আছে, তাদের কোনো
নিয়ে নেতৃত্ব ছিল না, তারপরও যারা প্রকৃত আওয়ামী লীগ নানা নির্যাতন সহ্য করে তারা কিন্তু জায়গায় জায়গায় ছাত্রলীগ, যুবলীগ বলেন, আওয়ামী লীগ বলেন, কিন্তু তারা মিছিল করতেছে। কিন্তু যারা সুবিধাবাদী তারা দেখা যাচ্ছে বিভিন্ন দলে চলে গেছে। তা আওয়ামী লীগকেও সেই জায়গায় কিন্তু আসলে ইয়ে করতে হবে, হ্যাঁ, যে আসলে তারা অর্থাৎ কারা তাদের আওয়ামী প্রকৃত লীগকে বন্ধু। এই যে আগে তাদের অতীতের ভুলগুলা থেকে আসলে তাদের বেরিয়ে আসতে হবে, তাদের স্বজনপ্রীতি বলেন, তারপরে এই যে আপনার দেশ বিরোধী যে পরিবারতান্ত্রিকতা, শক্তি হ্যাঁ, আছে, পরিবার, তাহলে এরপর দেশ বিরোধী শক্তি জামাত, শিবির, এদের জন্য যে আওয়ামী লীগের ওই যে আপনি যেটা বললেন কাঁচামাল সরবরাহ, মানে বিভিন্ন এই সব জায়গা থেকে আওয়ামী লীগকে বেরিয়ে আসতে হবে, তাহলেই আসলে বেরিয়ে আসতে তারা হবে। আবারও একটা পূর্ণ শক্তি নিয়ে তারা দেশ পরিচালনা হয়তো করতে পারবে। হানিফ ভাই, আপনার কাছে আমি সর্বশেষ আপনার মতামতটাই জানতে চাইবো। সেটা হচ্ছে এই যে সরকার এখন গঠিত হয়েছে, এই সরকার যেভাবে শুরুটা করলো, আহ, আপনি জাস্ট আপনার বিশ্লেষণ থেকে আপনার কি মনে হচ্ছে যে এই সরকার কি 5 বছর তাদের ক্ষমতা পূর্ণ করতে পারবে? যদি না পারে, তারা কতদিন আদতে টিকে থাকতে পারবে? বাংলাদেশের রাজনীতি তো টিকে থাকা, এটা হলো জনগণের উপর নির্ভর করে আর তাদের কর্মকাণ্ডের উপর নির্ভর করে। আওয়ামী লীগ তো তাদের একটা মিশন এবং ভিশন দিয়েছিল 2041 সাল পর্যন্ত তারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকবো, কিন্তু তারা 30শে ডিসেম্বর নির্বাচন করেও 6 মাসের ভিতরে তাদের পতন হয়েছে। তো এখন বাংলাদেশের রাজনীতির একটা মেয়াদ তো থাকে 5 বছর, কিন্তু বাংলাদেশে জনগণ কাদেরকে 5 বছর রাখবে না 5 মাস রাখবে তাদের কর্মকাণ্ডের উপরে নির্ভর করতেছে। তো বাংলাদেশের এখন যে যারা ক্ষমতায় আছে বিএনপি, তাদের তো একটা আশা তারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় 5 বছর থাকবে, তারাও দেখবেন আরেকটা মিশন দিবে, তারা 2061 সাল পর্যন্ত থাকবে, এরকম মিশন দিবে। কিন্তু তাদের কর্মকাণ্ডের উপরে নির্ভর করবে জনগণ তাদেরকে কিভাবে গ্রহণ করতেছে। এবং তাদের যে 2জন মন্ত্রীর কথাই বোঝা গেছে, আমার মনে হচ্ছে যদি এইভাবে অন্য মন্ত্রীরাও যদি তাদের সেই অতীতের অভ্যাস যদি বলতে না পারে, যদি তাদের মুখ ফুটে তাদের কথাগুলো বলে ফেলে, আমার মনে হচ্ছে না তাদেরকেও বাংলাদেশের জনগণ 6 মাসের বেশি রাখবে বলে আমি মনে করতেছি না। এই ভিতরেই জনগণ যেহেতু আন্দোলন জনগণ শিখে গেছে, কেউ বাংলাদেশের ভিতরে অন্যায় অত্যাচার করে বেশি দিন টিকতে পারবে না। জনগণই তাদেরকে আবার কিন্তু বিতরণ করবে, জনগণ তাদেরকে দৌড়াবে। জি, হানিফ ভাই, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে আমাদের সময় দেওয়ার জন্য, এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য, সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ যে বিশ্লেষণ সেটি দেশবাসীর উদ্দেশ্যে তুলে ধরার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যারা দর্শক শ্রোতা আছে তাদেরও আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য। দেখা হবে আগামীতে অন্য কোনো অতিথির সাথে, অন্য কোনো